আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনের রমফোর্ডে গ্রেট ব্রিটেন ফিউশন স্টেক নাইট অনুষ্ঠিত। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় ঐক্য ও সম্প্রীতির বার্তা। বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত। বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়ন নিয়ে আলোচনা। এবং প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা এর বিশাল ঘাটতি, প্রতিক্রিয়া জামায়াতের। বিলাসী বাজেট বাস্তবায়নই সরকারের সামনে চ্যালেঞ্জ, মন্তব্য সিপিডির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাণবন্ত আয়োজন ও হৃদয় ছোঁয়া আপ্যায়নে লন্ডনের রমফোর্ডে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী গ্রেট ব্রিটেন ফিউশন স্টেক নাইট। বিশ্বখ্যাত সেলিব্রিটি শেফ টমি মিয়ার সম্মানে আভা গ্রিল অ্যান্ড লাউঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মবর্ণের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ ও খাদ্যপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জানান, খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং মানুষে মানুষের সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে নেতৃত্ব দেন শেখ ডক্টর রাসেল ও শেফ শাকিল। তাদের অভিজ্ঞতা ও সৃজনশীলতায় প্রস্তুত করা প্রিমিয়াম স্টেক এবং বৈচিত্র্যময় ফিউশন ফ্লেভার অতিথিদের মুগ্ধ করে। সুস্বাদু খাবারের পাশাপাশি প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় ও কমিউনিটির মানুষের মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। The order reception built more. It's wonderful. The way it's been designed, the whole thing. It's one of the unique restaurant in East London. We offer here is an authentic steakhouse, and we say it's a premium cut meat. I'd like to inform you that I was invited to the Ava restaurant function today, and the food was absolutely great. The food is beautiful, tasty. I think people should come here and try it. It's a great place. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার রিজিওনাল জোন 1-এর আওতাধীন সাংগঠনিক ডিভিশনের সকল জোনের সদস্য ফর্ম সংগ্রহ, জমা এবং জোনাল কমিটি গঠন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের রিজিওনাল 1-এর সহ সভাপতি লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। যুক্তরাজ্যের জোনাল স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনার স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন এবং সাবেক সভাপতি শাহাদুল সুহেদ। এছাড়াও বক্তব্য রাখেন শফিল আলম শফি, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ ফারুক, নেসার আহমদ, নজরুল ইসলাম, ইকবাল বকশি, নজরুল ইসলাম আবির, রাসেল আহমদ, তুতিউর রহমান, করিম ওয়াহিদ, আজির উদ্দিন সুহেল, ফখর উদ্দিন মিনহার ও আশরাফ হোসেন মামুন সহ অনেকে। ইতালিতে মিলান যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মিলানের তাজমহল রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইতালির মিলান লোম্বার্দিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব
সাইদুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলম। এই সময় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন, ইতালি বিএনপির সাবেক উপদেষ্টা মাহবুবুর রহমান সেলিম, মিলান বিএনপির সাবেক সহসভাপতি হাজী ওসমান গনি, বিএনপি নেতা হাজী শাহ আলম, মিয়া মিলন, কাজী সজীব, আসাদ খান এবং এ কে রুহুল সান। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সোহেল কবিরাজ, সোহরাব দর্জি, কাজী রুবেল, মাসুদ মৃধা, সুলেমান মাতুব্বর, রাজু খান, শফিকুল ইসলাম বেল্লাল, মোহাম্মদ শাহাবুদ্দিন, রেজাউল ব্যাপারী, মাসুম আবেদিন নয়ন, রেজাউল করিম পাবেল, রোমান হাওলাদার, আক্কাস হাওলাদার, নিলয়, বাপ্পি, খোকন মোল্লা ও রুহুল আমিন। আমার প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করব। আমাদের প্রাণপ্রিয় নেত্রী অবশ্যই নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করব। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে মানুষের ভালোবাসায় বেশিরভাগ কাজ শেষ করেছেন, কিন্তু জিয়াউর রহমান থাকলে আমরা আজকে দেশে সমৃদ্ধ না। যারা কর্মচারী কর্মকর্তা ছিলেন অনেকে আছেন যাদের যোগ সদস্যে অভিযোগ অবগত হচ্ছে, এই দায়িত্ব আমি মিলান বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নিতে রাজি নই। এবার বাংলাদেশের খবর। চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, চীন একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ। দেশটি তার নিজস্ব জনগণের কল্যাণের পাশাপাশি এখন বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরনের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। মির্জা ফখরুল আরও বলেন, দক্ষ মানব সম্পদ গড়ার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছে। কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 বছরের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি দুর্নীতি ও লুটপাটের বাজেট, যা বাস্তবায়ন জনগণের ভোগান্তি আরও বাড়বে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়ায় এসব কথা জানান সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর বিশাল ঘাটতি। তার ভাষ্য অনুযায়ী এই ধরনের ঘাটতি দেশের বাজেট ইতিহাসে নজিরবিহীন। বাজেট বাস্তবায়নের জন্য অতিরিক্ত ঋণের উপর নির্ভর করতে হবে, যা অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করবে। গোলাম পরোয়ার আরও বলেন, সরকার করের উৎস বাড়ানোর কথা বললেও বাস্তবে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাজেটের আকার বড়, এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই সরকারের সামনে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট 2026-27 পর্যালোচনা অনুষ্ঠানে বাজেটের নানা দিক তুলে ধরেন তিনি। এ সময় ঘাটতি বাজেট পূরণে সরকারকে সতর্ক থাকার কথা তুলে ধরে বলেন, ব্যাংক খাত থেকে ক্রমাগত ঋণ নেয়ার বিনিয়োগ বড় বাধা আসতে পারে। এছাড়া বিদেশি ঋণের অর্থ উৎপাদনশীল খাতে স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করার তাগিদ দেন তিনি। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ ইতিবাচক বলেও জানানো হয়। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতের বরাদ্দ সঠিকভাবে ব্যবহারের উপর জোর দেন তিনি। এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। আর এটা
বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চেয়ে কম। নদী ভাঙনে হারিয়েছে ভিটেমাটি, মাথা গোজার স্থায়ী ঠাঁই না থাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে যাযাবর জীবন কাটাচ্ছে বেদে সম্প্রদায়ের মানুষ। দিন এনে দিন খাওয়া এই জনগোষ্ঠীর জীবনে শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা নিরাপদ আবাসন এখনও অধরায় রয়ে গেছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার এমনই কিছু বেদে পরিবারের জীবন সংগ্রামের গল্প। আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সজল বিশ্বাস। পড়াশোনা করে ইচ্ছে করে আমরা পড়াশোনা করতে পারি না, এই আমরা খাই মহিলাদের কামাই। গ্রামে যে সিঙে টিঙে লাগাই, বাদ ব্যথা তুলি। সুখ এদের জীবনে এক অচেনা নাম। সামান্য উপার্জনে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়াটাই এদের বেঁচে থাকা। নদীর মতো বয়ে চলা বেদে সম্প্রদায়ের জীবন শত শত বছর পেরিয়ে গেলেও আজও মেলেনি স্থায়ী ঠিকানা। ছুটে চলা এই জনগোষ্ঠীর মাঝে পড়েনি শিক্ষার আলো, মেলেনি নির্দিষ্ট কোনো কাজেরও সন্ধান। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় টিকে থাকার লড়াই। মুসলিম ধর্মাবলম্বী এই বেদে সম্প্রদায়ের পুরুষরা ছোটেন গ্রামে গ্রামে হারিয়ে যাওয়া সোনা রূপা খুঁজে দেওয়ার কাজে, আর নারীরা দুয়ারে দুয়ারে ঘোরেন বাত ব্যথার নিরাময় ও ঝাড়ফুঁকের পসরা নিয়ে। দিন শেষে জোটে মাত্র 3 থেকে 500 টাকা। গ্রামে যাই, গ্রামে যাই, সিঙে টিঙে লাগাই, বাদ ব্যথা তুলি, দাঁতের পোকা টুকা তুলি, ওই পাই 200, 300, 400, 500 পাই। কোনো মতন সংসার চলে। আমাদের তো বিটারা, সরকার আমাদের তো কিছু দেয় না, আমরা খাবো কি? কাছে চালি কি হবে? সরকারের তো আমাদের দেয় না, আমরা তো চাই যে একখানা থাকছি, সরকার তো আমাদের দেয় না, কি করছি? আমরা খাবো কোন? সারা জীবন আদিকাল থেকে আমাদের একটা নাম আছে যাযাবর। আমরাই পথে ঘাটে থাকি, অনেক বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতে পারি না, নিজেরাও কোনোদিন লেখাপড়া করি নাই, অনেক কষ্টের ভিতরে আমরা থাকি। কি করব? আমরা এখন তো মনে করো এরকম কেউ হয় নাই, কেউ ভালোবাসে এরকম আদর করে, কেউ সহায়তা করে বাল বাচ্চা নিয়ে যে লেখাপড়া করব, তোমাদের একটু সহায়তা করব বলে, কিন্তু আসলে এরকম হয়ে উঠে নাই। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশেই খোকসা হিলালপুর এলাকা। বিস্তীর্ণ খেলার মাঠে সারি সারি টানানো পলিথিন আর কাপড়ের তাঁবু। এটি এখন ঠিকানা মুন্সিগঞ্জ থেকে আসা 25টি যাযাবর পরিবারের। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আজ তারা যাযাবর। এই আমরা খাই মহিলাদের কামাই, আর বিয়ের সময় বাসের আগায় উঠি, পরিবার কয় পড়িস না মরিস না, কামাই করে খাওয়াবো। এইরকম আমার জীবনটা চলে যাইতেছে না। এখানে 10 দিন, ওখানে 5 দিন, এখানে এরকম ঘোরাফেরা করতেছি। আমরা এখানে কালকে আছি রাত্রে, তাই আমরা আসছিলাম, কিছু দেশের বাড়ি ছিল মুন্সিগঞ্জ অবস্থান। আমরা এইভাবেই চলি সারা জীবন, বুঝছেন? মানবেতর এই জীবনের সবচেয়ে বড় আক্ষেপের নাম শিক্ষা। যাযাবর জীবনের অনিশ্চয়তার এই শিশুদের কাঁধে বইয়ের বদলে উঠেছে অভাবের বোঝা। নেই কোনো স্থায়ী স্কুল, নেই কোনো ভবিষ্যতের নিশ্চয়তা। অদ্ভুত এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এই বেদে সম্প্রদায়ের আগামী প্রজন্ম। তাদের দাবি খুব সামান্য একটু স্থায়ী মাথা গোজার ঠাঁই। জীবনের অভিশাপ মুছে এই মানুষগুলো চায় সুস্থ আবাসন আর তাদের সন্তানদের জন্য শিক্ষার আলো। সাপুরে আর কি বেদের সম্প্রদায় লোক, দেশের বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুর। আমরা দেখা যায় 6 মাস ব্যবসা বাণিজ্য করি, এই পার থেকে ওই প্রান্তে চলে যাই। দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট কচি কাচ্চা আছে, দেখা যায় যে লেখাপড়া আমাদের সমস্যা, আমাদের নিজেরা কাজকর্ম করে খাতি কথা। আমাদের পড়াশোনা করে ইচ্ছে করে আমরা পড়াশোনা করতে পারি না, দেখা যায় আমাদের গাড়িতে চলে এসছে। জীবন যেখানে প্রতিনিয়ত অনিশ্চয়তার সাথে যুদ্ধ করে, সেখানে শিক্ষা কিংবা উন্নয়ন যেন এক বিলাসিতা। এই বেদে সম্প্রদায়ের পরিবারের দাবি, সরকার যেন তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করে এই যাযাবর জীবনের অবসান ঘটায়। তারা চায় তাদের সন্তানরা স্কুলে যাক, তারা চায় মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বাহরাইনে 11 দিনব্যাপী বাংলাদেশি শিল্পকর্মের প্রদর্শনী শুরু। শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য উপস্থাপনায় মুগ্ধ দর্শনার্থীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার।
বাহরাইনে শুরু হয়েছে 11 দিনব্যাপী বাংলাদেশি শিল্পকর্মের বিশেষ চিত্র প্রদর্শনী। বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনচিত্র তুলে ধরা হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, গত 7 জুন বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের যৌথ উদ্যোগে বাহরাইন জাতীয় জাদুঘর সংলগ্ন প্রদর্শনী কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের ডিরেক্টর জেনারেল অব কালচার অ্যান্ড মিউজিয়াম ফারাহ মোহাম্মদ মাত্রার, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদি, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। পরে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশের 4 জন স্বনামধন্য শিল্পী ডক্টর জামাল উদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ ইকবাল আলী, কনক চাপা এবং শাহনাজ কুহুর 40টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। আমি বিশেষ করে আরো ধন্যবাদ জানাই যে এই বাহরাইন আর্ট সেন্টারকে, ওরা যে সুন্দর একটা আমাদের এক্সিবিশনের আয়োজন করতে পেরেছে। এবং এছাড়াও আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশের বাহরাইনের দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী আমাদেরকে যে সহযোগিতা করছে। আমরা ধরে নিয়েছিলাম যুদ্ধের সময় নানা রকমের সমস্যা হবে, শো হবে কি হবে না, দীর্ঘদিন ধরে আমরা একটা পরিকল্পনা করে আসছিলাম, কিন্তু এই ডিজাস্টারের মধ্যেও যে এত ভালো একটা শো হবে সেটা আমার ধারণার বাইরে। বাহরাইন যে আমাদেরকে এই এক্সিবিশন করার সুযোগ দিয়েছে, আমরা খুবই আনন্দিত। ফার্স্ট টাইম আমরা কিন্তু এই বাংলাদেশি 4 জন আর্টিস্ট এখানে এক্সিবিশন করছি, এবং স্পেশালি আমাদের অ্যাম্বাসাডার উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, এবং থ্যাংক ইউ এক্সেলেন্সি। থ্যাংক ইউ, ইটস আওয়ার প্লেজার। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা কামাল হোসেন ভূঁইয়া। ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার 1 নম্বর সিন্দুরপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই উপলক্ষে কুয়েতের জাহরা এলাকায় প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসীরা স্বপ্ন দেখেন, অর্থ উপার্জন করেন, নিজে সুখে থাকার পাশাপাশি পরিবার পরিজনকেও সুখে রাখেন। আর্থিকভাবে স্বাবলম্বী প্রবাসীরা শুধুমাত্র প্রবাসী সেবকই নয়, তারা বাংলাদেশের নানা সংকটে দেশ ও জাতির পাশে থাকেন। কুয়েতে প্রবাসী কমিউনিটি নেতা কামাল হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার কথা জানান। আমি 1984 থেকে কিন্তু বিদেশে আছি, প্রবাসে আছি, স্টিল এখনও আমি প্রবাসে আছি। আমি জীবনে আমার চাওয়া এবং পাওয়ার কিছুই নেই, আলহামদুলিল্লাহ। আমি সব কিছুই আলহামদুলিল্লাহ পাক আমাকে দিয়েছে, কারণ আমার সন্তানরাও সব প্রতিষ্ঠিত, আমার ভাইয়েরাও সব প্রতিষ্ঠিত, আর আমারও কিছু চাওয়ার নাই। কিন্তু আমি চাচ্ছি যে আমার শেষ জীবনে আমার এলাকার মানে আমার ইউনিয়নবাসীকে আমি কিছু দিয়ে যাইতে। নিজ এলাকায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সমাজ কল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন এই প্রবাসী নেতা। সবাইকে বলছি যে যার দল করুক, সিন্ধুপুর ইউনিয়নটা কিন্তু আমাদের সবাই, এটা কিন্তু আমাকে মাথা রাখতে হবে এবং সবাইকে এই কথাটা রাখতে হবে। আর সেকেন্ড থিং, যে আমার কাছে কেউ যদি কোনো সহযোগিতা চায় আমার এলাকার জন্য, আমি আমার নিজের পার্সোনাল পাউন্ড থেকে আমি কিন্তু দিতে রাজি, এবং সরকারি কোনো অনুদান কোনো কিছু যে আমি 1 টাকাও আমি কখনো ভোগ করব না, এতটুকু আপনাকে আমি শিওর দিতে পারবো। এলাকার মানুষের সম্মতি ও আন্তরিক সহযোগিতা পেলে আসছে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কামাল হোসেন। যদি জনপ্রতিনিধি হতে পারি, যে আমি এখন তো বর্তমানে যা করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও বেশি কিছু করব, তখন আমি একটা প্ল্যাটফর্ম পাবো, তখন আমার একটা প্ল্যাটফর্ম থাকবে, যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জনগণের জন্য কিছু একটা করে যেতে পারবো। এদিকে ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার 1 নং সিন্দুরপুর ইউনিয়নের কুয়েত প্রবাসীদের সাথে কুয়েতের জাহরা এলাকায় আয়োজিত এক মতবিনিময় করেন কামাল হোসেন। এ সময় ওই এলাকার বাসিন্দারা প্রবাসী এই সংগঠকের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের প্রবাসী থেকে শ্রদ্ধাভাজন কামাল ভাই নির্বাচন করবে। উনি একজন অত্যন্ত ভালো লোক। আমরা সিন্দুরপুর ইউনিয়নের কুয়েত প্রবাসী সবাই আজকে কামাল ভাই উদ্দেশ্যে এখানে আসছি। তো কামাল ভাই একজন ভালো মানুষ। আমার কাছে আকুল আবেদন, অন্তত ওনার জন্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে কাজ করবো। ওনাকে ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ বিবেচনা করবেন, উনি খুব ভালো মানুষ। সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে সমর্থন জানাই। কামাল হোসেন ভূঁইয়া প্রবাসী সংগঠক, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছেন। ভবিষ্যতে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন, এমনটি প্রত্যাশা করছেন দাগনভূঞা উপজেলার ১ নং সিন্দুরপুর ইউনিয়ন এর কুয়েত প্রবাসীরা। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। সৌদি আরবে বিদ্যুৎ পৃষ্ঠে শামীম হোসেন নামে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, এদিন বিকেলে শুকনো কাপড় তুলতে বাসার ছাদে যান। এই সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সংবাদ পেয়ে সৌদি পুলিশ লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রাখেন। শামীম হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমান ২ সন্তানের জনক শামীম হোসেন। সেখানে একটি তেলের পাম্পে কাজ করতেন। এদিকে শামীমের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। নিহতের পরিবারকে আর্থিকভাবে সরকারি সহায়তা করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। ছেলে যে বিদেশ গেছে তার ৫ লক্ষ টাকা বেশি ঋণ। আমার ছেলে যে মারা গেল তার 2টা ছেলে আছে, পরিবার আছে, এখন তারা কি করে খাবো? এই দেশের সরকার আমার পরিবারটার জন্য আল্লাহ দেহে আমার কষ্ট, আমার এই ফ্যামিলিগুলো দেখান লাগবো, নয় ভাই নাই। আমার ভাই পরিবার আমার বাবা মাকে দেখার জন্য আপনারা সহযোগিতা করবেন। আসলে আমরা খুবই মর্মাহত যে ওনার ঋণগুলো কে পরিশোধ করবে, ওনার সংসারের বা ওই যে দায়ভারগুলো কে নেবে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনের রমফোর্ডে গ্রেট ব্রিটেন ফিউশন স্টেক নাইট অনুষ্ঠিত। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় ঐক্য ও সম্প্রীতির বার্তা। বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত। বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়ন নিয়ে আলোচনা। প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা এর বিশাল ঘাটতি, প্রতিক্রিয়া জামায়াতের। বিলাসী বাজেট বাস্তবায়নে সরকারের সামনে চ্যালেঞ্জ, মন্তব্য সিপিডির। এবং বাহরাইনে 11 দিনব্যাপী বাংলাদেশি শিল্পকর্মের প্রদর্শনী শুরু। শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য উপস্থাপনায় মুগ্ধ দর্শনার্থীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।